সভাপতির পদ আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। বীর মুক্তিযোদ্ধা মুজিবুর মাল, বীর মুক্তিযোদ্ধা মুজিবুর মাল। সম্মানিত উপস্থিতি, আমি সন্দীপ অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকে বিশাল সম্বর্ধনা সভায় সন্দীপ অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মহিউদ্দিন সাহেবকে মিটিং পরিচালনা করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি প্রধান অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের এই গৌরব সন্দীপের কৃতি সন্তান লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী বীর বিক্রম। ওনাকে প্রধান অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি মঞ্চে আহ্বান করছি সন্দীপের আরেক কৃতি সন্তান জনাব বেলাল ব্যাগ, যিনি বাংলাদেশ বেতারের প্রাক্তন পরিচালক, টেলিভিশনের প্রাক্তন পরিচালক। ওনাকে মঞ্চে আহ্বান করছি এবং কলামিস্ট এবং লেখক উনি। আমি মঞ্চে আহ্বান করছি বাংলাদেশ মুসলিম সেন্টারের সম্মানিত সভাপতি আলহাজ আবুল হাসেম সাহেবকে। আমি মঞ্চে আহ্বান করছি সন্দীপ এডুকেশন এন্ড কালচারাল সোসাইটি সম্মানিত সভাপতি জনাব আজাদ ভাই শামসুদ্দিন আজাদ, জনাব শামসুদ্দিন আজাদকে আমি মঞ্চে আহ্বান করছি। জনাব শামসুদ্দিন আজাদ। जी
আপনার নামটা কি? আদি জয়নাল আবদিন। আদি জয়নাল আবদিন। কথাটা শেষ হবে। আমাদের অনুষ্ঠানের শুরুতেই আমরা কোরআন থেকে তেলাওয়াত করবেন এবং মোনাজাত করবেন হাজী জয়নাল আবেদীন। হাজী জয়নাল আবেদীন। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम यासीन वल कुरानिल हकीम इन्नका लमिनल मुरसलीन अला सिरातिल मुस्तकीम तंजिलाल अज़ीज़िर रहीम लितुंदिरा मा अंतुम इलैहि मा'अज़ून आमीन आमीन। এই নাজুলে নাজুলে বসেন বসেন ভাই সবাই কথা বন্ধ করেন, একটু মিলাদ দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ভাই সবাই হাত উঠিয়ে দোয়া করেন। আর আজকের এই দিনে বাংলাদেশের যে রানা প্লাজা ধ্বংস হয়েছিল, সেই রানা প্লাজার থেকে যে লোক উদ্ধার করছেন, আজকের যে প্রধান অতিথি উনি হইলেন মূল নায়ক ওই উদ্ধারকারীদের ভিতরে। ওনার মুখে বাকি কথা শুনবেন। আর এখন আমরা রানা প্লাজায় যারা মৃত্যুবরণ করছেন এবং যারা আহত হয়েছেন তাদের জন্য খাস করে দোয়া করব।
আর দেশের জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين। আয় আল্লাহ, আমরা কৃতিপয় বান্দা আপনার দরবারে আমাদের বাংলাদেশে একটা বিরাট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আল্লাহ। একটা বিরাট বড় বিল্ডিং ধ্বংসিত হয়ে গেছে, হাইলা পড়ে গেছে, নিচের দিকে দেখা গেছে। তাতে বাংলাদেশের অনেক নারী পুরুষ শ্রমিকরা অনেকে মৃত্যুবরণ করছেন এবং অনেকে আহত হয়েছেন। আল্লাহ, এই তাদেরকে আল্লাহ আপনি যারা মৃত্যুবরণ করছেন তাদেরকে জান্নাত দান করুন, যারা আহত হয়েছেন তাদেরকে সবুর করার তৌফিক দান করুন এবং দুনিয়ার বাড়িতে তারা যেন ভালোভাবে চলতে পারে ততটুকু তৌফিক দান করুন। আর যারা বাঁচা গেছেন আল্লাহ তাদেরকে আল্লাহ সবুর করার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, বাংলাদেশের প্রতি আপনি রহম করুন। ইয়া আল্লাহ, যে ভূমিকম্প কিছুদিন আগে হয়ে গেছে আল্লাহ, এই ভূমিকম্প কয়েকবারই হইতেছে আসতেছে আল্লাহ বাংলাদেশে। আল্লাহ, আল্লাহর ইবাদত বন্দেগী প্রতিটা মসজিদে মসজিদে হইতেছে আল্লাহ। এই ইবাদত বন্দেগীর ফজিলতে আল্লাহ আমরা বাংলাদেশকে রক্ষা করেন আল্লাহ। ইয়া আল্লাহ, এখানে রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে আল্লাহ যে এলাই কারখানা হয়েছে তখন আমি দেশে ছিলাম, দেখতে পাচ্ছি যে কি অবস্থা। ওই অবস্থার ভিতরে আমাদের এখানকার প্রধান অতিথি, এই অতিথি উদ্ধারকারীদের ভিতরে প্রধান ভূমিকা পালন করছেন এবং যথেষ্ট পরিশ্রম করছেন। আল্লাহ, ওনাকেও আপনি আল্লাহ আরো বেশি পরিশ্রম করার তৌফিক দান করুন। আল্লাহ, উনি এখানে আসলে কিছু কথা বলার জন্য আমরা সবাই মনোযোগ সহকারে কথাবার্তা না বলে ওনার মূল্যবান কথাগুলি আমরা শুনবার জন্য আসছি। আল্লাহ, উনি এখনো চাকরিতে আছে, ভবিষ্যতে যাতে উনি প্রধান সেনাপতির পদ গ্রহণ করতে পারে, এই গুণীগামী মানুষ ইনশাল্লাহ যদি প্রধান সেনাপতির পদ অর্জন করতে পারে তো আমাদের বাংলাদেশের জন্য অনেক উপকার হবে। এই জন্য আমরা ওনার জন্য খাস করে দোয়া করি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আন উশরিক বিকা শাইআন অনুমিনু বিহি আস্তাগফিরুকা মা লামু বিহি ওয়া আতুবু আমানতু আকুলু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। 52 ভাষা আন্দোলন থেকে আজ পর্যন্ত যত দেশের জন্য বাংলাদেশের জন্য যারা শহীদ হয়েছেন তাদের জন্য, তাদের রুহের মাগফিরাতের জন্য আমরা তাদের স্মরণে আমরা 1 মিনিট নীরবতা পালন করব। ধন্যবাদ। আমাদের আজকের এই গৌরব সন্দ্বীপের কৃতি সন্তানকে আমরা একে একে আমাদের যে সামাজিক সংগঠনগুলো আছে সন্দ্বীপের সব সামাজিক সংগঠনগুলো একে একে আমাদের সম্মানিত অতিথিকে পুষ্প দিয়ে ওনাকে বরণ করে নেবেন। তো সর্বপ্রথম আমি আয়োজক সংগঠন সন্দ্বীপ অ্যাসোসিয়েশনের সকল কর্মকর্তাদেরকে অনুরোধ জানাচ্ছি যে আপনারা একটু সামনে আসেন এবং
আমাদের আজকের এই মহামান্য অতিথিকে ফুল দিয়ে বরণ করুন। সন্দীপ অ্যাসোসিয়েশন নর্থ আমেরিকা, সন্দীপ অ্যাসোসিয়েশন নর্থ আমেরিকা সকল কার্যকরী পরিষদকে আমি অনুরোধ জানাচ্ছি সামনে আসার জন্য। সন্দীপ অ্যাসোসিয়েশনের সকল সভাপতি এবং কার্যকরী কমিটির যত সদস্য আছেন সবাই একটু আসেন। তারপর পরে আসবেন সন্দীপ এডুকেশন অ্যান্ড কালচারাল সোসাইটি। আমি ওনাদেরকে ফুলি রেডি থাকার জন্য, সময়ের বাঁচানোর জন্য একটু রেডি থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। সন্দীপ অ্যাসোসিয়েশন নর্থ আমেরিকা। আপনারা এদিকে আপনারা এক পাশে দাঁড়ান। হয় না আজকে আমাদের টাইম টেলিভিশন আমাদের এই অনুষ্ঠানটা সরাসরি সম্প্রচার করছে। যারা আসতে পারেন নাই তারা ঘরে বসে আমাদের আজকের এই কার্যক্রম দেখতে পাচ্ছেন। টাইম টেলিভিশন সহ সকল ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়াকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের কাছে আমাদের সাথে থাকার জন্য। আমি এবার সন্দীপ এডুকেশন অ্যান্ড কালচারাল সোসাইটি সভাপতি কর্মকর্তাকে অনুরোধ জানাচ্ছি ফুল দিয়ে আমাদের আজকের এই মহান অতিথিকে বরণ করে নেওয়ার জন্য। এডুকেশনের সকল কার্যকরী পরিষদের সদস্যদেরকে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। এডুকেশনের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত আছেন, সাথে ভাইস প্রেসিডেন্ট, সদস্য, সেক্রেটারি। ধন্যবাদ সবাইকে। আমি এবার অনুরোধ জানাচ্ছি সন্দীপ এডুকেশনাল অ্যান্ড কালচারাল সোসাইটি সকল কর্মকর্তাকে আসার জন্য। সন্দীপ এডুকেশনাল অ্যান্ড কালচারাল সোসাইটি। এডুকেশনাল অ্যান্ড কালচারাল সোসাইটি কার্যকরী পরিষদের পক্ষ থেকে আমি ওদেরকে অনুরোধ জানাচ্ছি। দুইটা বাংলাদেশ আছে, সন্দীপ এডুকেশনাল অ্যান্ড কালচারাল সোসাইটির সম্মানিত সভাপতি জনাব ফেরদৌস এবং হায়দার আকেল সাধারণ সম্পাদক। ধন্যবাদ। আমি কালাপানিয়া সমিতির সকল সদস্যকে অনুরোধ জানাচ্ছি আমাদের পুষ্পমাল্য অর্পণ করার জন্য, ফুল দিয়ে আমাদের প্রধান অতিথিকে বরণ করে নেওয়ার জন্য। কালাপানিয়া সমিতি। আমি তারপরে কাছুয়া সমিতিকে, কাছুয়ার সকল জনগণকে বলবো, কাছুয়াবাসীদেরকে বলবো একটু অনুরোধে রাখছি ওনারা রেডি থাকার জন্য। কাছুয়া আপনারা একটু সাইড করে দাঁড়ান, তাহলে টাইম টেলিভিশন আমাদের আজকে এই অনুষ্ঠানটা সরাসরি সম্প্রচার করতেছে। কালাপানিয়া সমিতি, কাছুয়ার সকল কাছুয়াবাসীকে আমি অনুরোধ জানাচ্ছি, আমাদের সম্মানিত সভাপতি সাহেব আছেন। এখন রেডি হয়ে যায়। আমি বাউরিয়া জনকল্যাণ সমিতির আচ্ছা
আমি মুসাফির সমিতির সকল সদস্যকে আমাদের আজকের এই প্রধান অতিথিকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। মুসাফির সমিতি বুলাইছি আনছি এটা কোথায় কেন অসুখ না অনেক লোকজন আসতেছে। গাছুয়া সমিতি যদি রেডি হন প্লিজ, আপনারা একটু গাছুয়াবাসী সবাই আসছেন, ওনার গাছুয়াবাসীর পক্ষ থেকে পুষ্পমাল্য আমি দুঃখিত ফুল দিয়ে বরণ করবেন আমাদের আজকের এই প্রধান অতিথিকে। আমি কাকগড়বাসীদেরকে অনুরোধ জানাচ্ছি ওনাদের ফুল দিয়ে আজকের আমাদের এই প্রধান অতিথিকে বরণ করার জন্য। কাকগড় ওকে থ্যাংক ইউ। ওকে আমি এবার বাউলিয়া জলকন্যা সমিতি সহ বাউলিয়া সকল বাসীকে আমি হরিশপুরের কার্যকরী পরিষদকে অনুরোধ জানাচ্ছি আমাদের ফুল নিয়ে আসার জন্য। আমি রহমতপুর জলকল্যাণ সমিতিকে অনুরোধ জানাচ্ছি ওনাদের ফুল নিয়ে আসার জন্য। রহমতপুর জলকল্যাণ সমিতি, রহমতপুরের সকল জনকল্যাণ সমিতি সহ রহমতপুরের সকল রহমতপুরবাসীকে আমি অনুরোধ জানাচ্ছি ফুল নিয়ে আজকের আমাদের প্রধান অতিথিকে বরণ করার জন্য। বাইকের ব্যাপার ওনার সাথে আমি এবার হরিশপুরবাসীর পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। হরিশপুরে কে আসেন?
Thank you. আমি মাইবাঙ্গাবাসীকে অনুরোধ জানাচ্ছি আমাদের আজকে প্রধান আমি মাইবাঙ্গাবাসীর পক্ষ থেকে আমাদের আজকের এই প্রধান অতিথিকে পুষ্পমালা ফুল দিয়ে বরণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমার মনে হয় বাউরিয়া জনকল্যাণ সমিতি সহ বাউরিয়া সকল সদস্য সম্ভবত রেডি। আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি বাউরিয়া জনকল্যাণ সমিতি সহ বাউরিয়াবাসীকে অনুরোধ জানাচ্ছি আমাদের ফুল নিয়ে আসার জন্য। বিশাল গ্রুপ বাউরিয়া জনকল্যাণ সমিতি সভাপতি সেক্রেটারি সহ সকল কার্যকরী পরিষদ এবং উপদেষ্টা মন্ডলীকে ধন্যবাদ। আমাদের টাইম টেলিভিশন এটা সরাসরি সম্প্রচার করছে। আপনারা আসতেছেন না তো অনেকে বাইরে দাঁড়িয়ে আছেন, একটু কষ্ট করে যদি ভিতরের দিকে আসতেন তাহলে ভালো হতো। একটু জায়গা দিলে কষ্ট করি, জায়গা নেই, আমি দুঃখিত। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি এবং মঞ্চে আমার সাথে উপবিষ্ট সম্মানিত সুধীজন, আজকে সম্বর্ধনা সভায় আগত আমার সন্দীপের আমার শ্রদ্ধেয়জন, অনেকে আমার পিতা এবং দাদার সমতুল্য, আমি অত্যন্ত বিনম্র শ্রদ্ধায় আপনারা এখানে আসছেন, সেই জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি দু একজন লেডিস দেখতে পাচ্ছি, তাদেরকেও আমি শ্রদ্ধা জানাচ্ছি। আজকে এই অনুষ্ঠানে আগত শুধুমাত্র সন্দীপের যারা প্রবাসী তাদেরকে নয়, সন্দীপের বাইরে থেকে যারা এসছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা। তারা আমাকে সম্মান জানাতে এসছেন তথা আমাদের সন্দীপের সাথে একাত্মতা ঘোষণা করেছেন। আমি বলবো এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য ডিটেকটিভ ব্রাঞ্চ থেকে আগত এবং বিশেষ করে মিডিয়া কর্মী, যাদের অবদান আমি সবসময় বলে থাকি। ন্যাশনাল পাওয়ারের কতগুলো এলিমেন্ট থাকে, সেখানে অন্যান্য যেসব বিষয় তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ওয়ার্ল্ডে এখন হচ্ছে কিন্তু মিডিয়া ইজ এ পাওয়ার। এবং এই পাওয়ার সম্পর্কে আমি এক লাইন শুধু বলছি। আমার অভিজ্ঞতায় সেদিন আমার পাশে রানা প্লাজা উদ্ধার অভিযানে কিংবা তাজরিন উদ্ধার অভিযানে তার আগে যখন অগ্নিকাণ্ড হয়, মিডিয়া যদি পাশে না থাকতো হয়তোবা কোনো উদ্ধার অভিযান কোনো সেনাবাহিনীকে দিয়ে বা কর্মীকে দিয়ে সম্ভব হতো না। কারণ এই উদ্ধার অভিযানকে পণ্ড করার জন্য, ধ্বংস করার জন্য একটা বিরাট শক্তি কাজ করেছিল, যেটার বিরুদ্ধে শক্ত পর্বতের মতো দাঁড়িয়েছিল মিডিয়া। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আজকে 24 তারিখ, 24শে এপ্রিল, কাকতালীয়ভাবে এই দিনটাই কিন্তু রানা প্লাজা ধ্বংস হয় এবং ওই দিন সকাল 9টা 15 মিনিটে আমি সেখানে ছুটে যাই।
সম্পূর্ণরূপে আমার নিজের ইচ্ছায়, আমার নিজের বিবেকের তাড়নায়, ওই মুহূর্তে কারো নির্দেশ বা কারো আদেশের জন্য আমি অপেক্ষা করিনি। এবং এটা সম্ভব হয়েছিল শুধুমাত্র আমার নিজের সাহস এবং মানবতার প্রতি আমার টানের জন্য। কারণ আমি এমন একটা জায়গায় জন্মগ্রহণ করেছি যেখানে মানুষের দুঃখ কষ্ট আমার নিজের দুঃখ কষ্টের সাথে বয়ে গেছে আমার রক্ত মাংসে। আমি জন্মগ্রহণ করেছি সন্দীপে। আমার এই গর্ব যে আমার এই অভিজ্ঞতা, আমার রক্তে সঞ্চালিত আমার সন্দীপের মানুষের জন্য টান এবং বাংলাদেশের মানুষের জন্য যে মানবতা, সেটা আমাকে সেখানে নিতে বাধ্য করেছে এবং আমি যেতে পেরেছি। পরবর্তীতে যার নির্দেশে আমি সেখানে কাজ করেছি, পরিপূর্ণভাবে যার থেকে আমি সহায়তা পেয়েছি, তিনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপস্থিত সুধীমণ্ডলী, আজকে আমার বক্তব্য হয়তোবা কোনো স্ট্রাকচার্ড কোনো বক্তব্য নয়, লিখিত কোনো বক্তব্য নয়। আমি কোনো পূর্ব প্রস্তুতি নিয়েও এখানে আসিনি। বাবা মার সাথে, ভাই বোনের সাথে, কিংবা চাচা চাচির সাথে, কিংবা খালা খালুর সাথে, পরিবারের সদস্যদের সাথে কথা বলার জন্য মুখস্থ করে আসতে হয় না, প্রস্তুতি নিতে হয় না। আশা করি আপনাদের সন্তান হিসেবে, ভাই হিসেবে, বন্ধু হিসেবে আমার বক্তব্য যদি কোনো লাইন বিচ্যুত হয়, কোনো ধারা বিচ্যুত হয় এবং আপনাদের মনের খোরাক জোগাতে নাও পারে, আপনারা একটু ধৈর্য সহকারে শুনবেন, তাতে আমি সম্মানিত বোধ করি। আমি যদি কি একটু বেশি সময় নিই তাতে অসুবিধা হবে? যদি কারো বেশি কাজকর্ম থাকে বলেন, তাহলে আমি কিন্তু আমার বক্তব্য সেখানেই শেষ করব। বক্তব্য নয়, মনের সুখ দুঃখের কথা বলতে আসছি। এই জন্য এখানে দাঁড়িয়েছি। আপনারা আমাকে দাঁড়াবার সুযোগ করে দিয়েছেন, আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। তো বক্তৃতা দিতে গেলে তো কিছু ন্যূনতম সম্মান বোধ রক্ষা করতে হয়। আমি একজন বাঙালি, আমার অস্তিত্ব, আমার রক্ত এবং আমার বিশ্বাসকে আমি কখনো বর্জন করতে পারি না। তাই যে দেশ আমাকে সম্মান দিয়েছে সে বাংলাদেশকে স্মরণ করি। সেই দেশের জনক আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর স্মরণ করি, যার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, যার দর্শন ছিল বাংলাদেশ এবং তিনি তার দর্শনকে পরিপূর্ণভাবে বাস্তবায়িত করতে পেরেছেন বলেই বাঙালি জাতি মুক্তিযুদ্ধে ছুটে গেছে এবং দেশ স্বাধীন করেছে। সেই জন্য স্মরণ করি বীর মুক্তিযোদ্ধাদের, যারা নিজেদের জীবন বিসর্জন দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছেন, আমাদের ৩০ লক্ষ শহীদদের এবং মা বোনদের, যাদের ইজ্জত এবং জীবনের বিনিময়ে আজকে বাংলাদেশ, এবং বাংলাদেশ না হলে পরে আমি লেফটেন্যান্ট জেনারেল হতাম না, আপনারাও প্রবাসী একটি পাসপোর্ট নিয়ে এখানে এসে বাঙালি পাসপোর্ট, বাংলাদেশের পাসপোর্ট এবং সন্দীপের জনগণ মাথা উঁচু করে এখানে এভাবে দাঁড়াতে পারতেন না। আমি বিনম্র শ্রদ্ধায় আমার শহীদদের স্মরণ করি, সেই সাথে স্মরণ করি আমার সন্দীপের, আমার শ্রদ্ধেয়জন যারা আমাকে লালন পালন করেছেন, আমার জন্য দোয়া করেছেন, আজকে এই পর্যন্ত আসতে পেরেছি। সংক্ষেপে আমি আমার সম্পর্কে অনেক কিছু বলা হয়েছে, আমি লজ্জা পাচ্ছি। আমার মনে হয় না এর কোনোটাই আমার নিজের অর্জন। আজকে সংবর্ধনা, সম্মান কিংবা আমার 38 বছরের সামরিক জীবনের যা অর্জন, সেই সমস্ত কিছু আমি আমার সন্দীপের মানুষের জন্য উৎসর্গ করলাম। আমার অর্জনের পিছনে যারা আমাকে শক্তি সাহস জুগিয়েছেন, আমার পরিবার এবং আমার দেশের মানুষ, তাদের উদ্দেশ্যে আমি উৎসর্গ করছি। আমার আপামর সন্দীপের মানুষ, দুঃখী মানুষ, যাদের একটি অংশ আমি। আমার বয়স মাত্র তখন 12.5 বছর কি 13 বছর। 1973 জানুয়ারি আমাদের বাড়ি ঘর ভেঙে যায়। আপনারা জানেন আমি মৌলভী গোলাম খালেক চৌধুরী পরিবারের সন্তান এবং সেই পরিবারের তাদের দ্বিতীয় সন্তান ফয়েজ আহমেদ চৌধুরী কাঠগড়ে তিনি থাকতেন, তার স্ত্রী সহ। আমার দাদি আলিমিয়া চৌধুরী তথা রুহুল আমিন চৌধুরী, গিয়াসউদ্দিন চৌধুরীদের একমাত্র বোন, এবং আমার দাদা দাদি কাঠগড়ে বসবাস করেছেন বাউরিয়া থেকে প্রায় কয়েক বছর থাকার পর। পরবর্তীতে কাঠগড়ের এই বাড়ি ভেঙে যায় এবং আমরা সত্যিকার অর্থে আর বাউরিয়ার বাড়িতে কিংবা আমার নানার বাড়ি ওহিদুল্লাহ প্রেসিডেন্ট মগধরায় সেখানে যাওয়ার সুযোগ হয়নি। আমার জ্ঞানত আমরা চেষ্টা করেছি যে আমাদের রক্তের টান, নারীর টান
সন্দ্বীপে থেকে যেতে। কি বা কি কারণে থাকা হয়নি বা সে সময় সেটা আমার অভিজ্ঞতা এখনো নেই, আমার কাছে তথ্য নাই। সুতরাং তাকেও আমি এই জন্য দোষারোপ করবো না। হয়তো নিয়তির পরিহাস। আমার পরিবার সন্দ্বীপ ছেড়ে 1975 সনে সর্বোপরি চট্টগ্রামে চলে আসে। যেরকম ভাবে হালি শহরে আমাদের সন্দ্বীপের মানুষ সেটেল হয়েছে, যেভাবে চট্টগ্রাম, নোয়াখালী এবং বিভিন্ন চরে দেশের লোক চলে গেছে। সন্দ্বীপের নদী ভাঙ্গন এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের যে অনেক আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব আমরা একত্রে বসবাস করছি, যাদের চেহারা এখন এখানে দেখলে অনেকে আমাকে চিনতে পারে না, আবার আমিও অনেকে চিনতে পারছি না। কিন্তু আজকে আমার হৃদয় আপনাদের নিজেদের যে আমার প্রতি যে মমত্ব সেটার সাথে মিশে গেছে। আমার মনে হয় আমি এখন আর আসলে আমেরিকায় নাই, আমি সন্দ্বীপে ফিরে গেছি। আমাকে সত্যিকার অর্থে অনেক দেশ, 42টি দেশ আমি এই পর্যন্ত দেখার সুযোগ হয়েছে। বাংলাদেশের নাগরিক হওয়ার কারণে, সেনা কর্মকর্তা হওয়ার কারণে চাকরি করেছি, কোথাও প্রশিক্ষণ নিয়েছি, কোথাও সফরে গেছি, সেমিনার করেছি, জীবনে অনেক অভিজ্ঞতা। তো সবচেয়ে বড় অভিজ্ঞতা আমার শৈশবে, সেটি সন্দ্বীপে আমার বাড়ি। মাত্র 17 টাকা আমাকে দিয়ে আমার মা বলেছিল, এখানে আর থাকা যাবে না, বাড়িঘর ভেঙে গেছে, তোমার পক্ষে এখানে থাকলে লেখাপড়া হবে। 17 টাকা নিয়ে আমি IWT এর জাহাজ, সম্ভবত তাজুল বা কি আমার নাম মনে নাই সে আমলে, সেই জাহাজে চড়ে সন্দ্বীপ থেকে আমি সন্দ্বীপ, তারপরে কি জায়গা হাতিয়া, তারপর ভোলা, শাহবাজপুর ইত্যাদি, বরিশাল গিয়ে বোধহয় এক রাত থাকলো। সেখান থেকে নারায়ণগঞ্জ গিয়ে নামলাম। নারায়ণগঞ্জ থেকে ঢাকা শহরে ঢুকেছি। ঢাকা শহরে অনেক সুন্দর সুন্দর স্কুল, যেখানেই গেছি আমার মেধার কারণে আমাকে স্কুলে হেডমাস্টাররা নিতে চেয়েছে, প্রিন্সিপাল, কিন্তু ওই ভালো স্কুলগুলোতে আমি পড়তে পারিনি, থাকার জায়গা ছিল না। কোথায় থাকবো, কার কাছে থাকবো, এসব তিক্ত অভিজ্ঞতা ওই ছোট শিশুকালে আমাকে আমার সন্দ্বীপে আবার টেনে নিয়ে যেতে চেষ্টা করে, কিন্তু তা হয়নি। কারণ আমার বড় ফুফা মরহুম তাজুল ইসলাম, তিনি তখন প্রধান শিক্ষক ছিলেন টাঙ্গাইল বিন্দুবাসিনী স্কুলের, তিনি আমাকে ঢাকার থেকে নিয়ে যান। হয়তো অনেকে তাকে চিনি থাকবেন, তিনি বেঁচে নেই, তিনি মুসাফরের, এবং তারও কিছু অনেক কৃতি সন্তান, অনেক কৃতি ছাত্র দেশে বিদেশে আজকে আছেন, হয়তো এখানেও 2-1 থাকতে পারে, আমি জানি না। তাজুমিয়া, ওই যে জনাব বেলাল বেগ বলছেন, অত্যন্ত কৃতি সন্তান সন্দ্বীপের। খুব ছোটবেলায় টেলিভিশন দেখার বড় শখ ছিল, অনেক ইচ্ছা করে টেলিভিশনের সামনে বসতাম। আমার নিজের টেলিভিশন নয়, আমার ফুফু আহমেদ মোস্তফা সাহেবের বাসায় সেই আমলে 60-এর দশকে প্রথম টেলিভিশন কিনে। উনি মার্কিন যুক্তরাষ্ট্রের ভারত এমবেসিতে কাজ করতেন। তো আমি সেই টেলিভিশনে বেলাল বেগ নিচে একটা নাম লেখা থাকতো। এই মানুষটার খোঁজ করেছি জীবনে অনেক। আমি কিন্তু গত কয়েকদিন আগে আসার আগেও চ্যানেল আইয়ের সম্মানিত চেয়ারম্যান ফরিদুর রেজা সাগরের সাথে বাংলাদেশ টেলিভিশন ইতিহাস নিয়ে আলোচনা করতে করতে ওনার কথা আসে। এবং কিছু বলবেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাকে জিততে পারেনি সেই সম্মানিত ব্যক্তি বেলাল বেগ। আমি তাকে আজকে এখানে আবিষ্কার করেছি, এবং ঠিক যেভাবে আপনারা আমাকে আবিষ্কার করেছেন যে এটি কে, তাকে চেনা দরকার। হয়তোবা এখনো অনেকে কিন্তু চিনতে পারেন নাই। আমি আপনাদের মতো একটি সাধারণ পরিবারের একটি সন্তান। আমার জীবন অনেক চ্যালেঞ্জের, কষ্টের এবং দুঃখের। ঠিক যেভাবে দুঃখ কষ্ট আপনাদের জীবনকে তাড়িত করে মার্কিন যুক্তরাষ্ট্রে এসেছে, আজকে যদি আমাদের সেই ঐশ্বর্য, ঐতিহ্য এবং সেই চাকচিক্য থাকতো, হয়তো অনেকেই সন্দ্বীপ ছেড়ে এই রাষ্ট্রে পাড়ি দিতেন না। তবে আমি বলবো আমরা সবাই ভালো আছি। সময় আমাদেরকে অনেক দূর নিয়ে এসছে। আজকে যে যেখানেই থাকি না কেন, আমাদের রুট, আমাদের নারীর টান, সেটা আমাদেরকে কোন দিকে টানে? পেছনের দিকে, সেটা হচ্ছে সন্দ্বীপ। আবার ফিরে যাচ্ছি সেই 17 টাকার কাহিনীতে। ঢাকা শহর থেকে টাঙ্গাইল, সেখান থেকে আমি মেরিট লিস্টে SSC পাস করি। এরপর ঢাকা কলেজে ফিরে আসি, ঢাকা কলেজে পড়াশোনা করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আমি ভর্তি হই এবং সেখানে কিছুদিন পড়াশোনা করেছি। আমি সর্বদাই মেধাবী ছাত্র ছিলাম, এবং সে কারণে সরকারের বৃত্তি এবং ইত্যাদির কারণে টিউশনি করে আমার হাতে যে টাকা আসতো, সেটা দিয়ে আমার নিজের সমস্যা আমি নিজেই চালাতে পারতাম। আমাকে কিছু সহায়তা অবশ্যই করেছেন আমার
আত্মীয় স্বজন, আমার চাচা, ফুফা এবং অন্যান্যরা। তবে আমার মনে পড়ে এই সময় সন্দীপ অ্যাসোসিয়েশন খুব ছোট। সন্দীপ অ্যাসোসিয়েশনের কাছে আমি একটা দরখাস্ত করি যে আমি পড়াশোনা করছি, আমাকে যদি তারা কিছু সহায়তা করতে পারে। তারা আমাকে অনেকদিন পরে, প্রায় 1.5 মাস পরে একটা উত্তর দিয়েছিল, তোমার বাড়ি সন্দীপ হতে পারে কিন্তু তোমরা নদী ভাঙ্গার পর সন্দীপ ছেড়ে চলে গেছো, এখন সুতরাং তোমাকে বৃত্তি দেওয়া যাবে না। আমাকে এটা খুব মনে কষ্ট দিয়েছিল। তার মানে যারা এখন আমরা মার্কিন যুক্তরাষ্ট্র, ঢাকা, চট্টগ্রাম এবং সন্দ্বীপের বাইরে আছি, বাড়ি নদী ভেঙে গেছে, তাদের কি কোনো ঠিকানা নেই? অবশ্যই আছে। আমার ঠিকানা সাগর পার। আমার বাড়ি থাকুক কি না থাকুক, আমি মৌলভী গোলাম খালেক পরিবারের সন্তান। আজীবন আজীবন আমি সন্দ্বীপের মানুষ, আজীবন আমি সন্দ্বীপের মানুষ, এবং আমি সেইটা নিয়েই গর্ব করি। আমি কোনোদিন বলি না সন্দ্বীপ চট্টগ্রাম, সন্দ্বীপ নোয়াখালী। কেউ কেউ সম্প্রতি আমাকে একটা সেমিনারে গিয়েছিলাম বরিশাল ডিভিশনে, বরিশাল ডিভিশনের একজন সুযোগ্য সন্তান সেদিন বলেছিল উনি সন্দীপ হাতিয়ার একজন অত্যন্ত সম্মানিত ব্যক্তি। তারপর আমি আমার বক্তব্যের সময় যখন আসে তখন আমি বলেছিলাম আমি সন্দীপ হাতিয়ার না, আমি সন্দ্বীপে। আমি জনাব বেলাল বেগের কথার সূত্র দেখে আবার বলছি, আমি সেদিন বলেছিলাম আমি সর্বভারতীয় কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা কমরেড মুজাফফর আহমদের দেশের লোক, আমি কবি আব্দুল হালিমের দেশের লোক, আমি এদেশের স্বাধীন বাংলা বেতারের প্রতিষ্ঠাতা বেলাল মোহাম্মদ এবং আবুল কাসিম সন্দীপের দেশের লোক। আমি যেই দেশে এখন বর্তমানে আছি সেই দেশের 5 জন সচিব সন্দীপের কর্মরত সরকারি। আমি যেই লেফটেন্যান্ট জেনারেল আপনাদের সামনে কথা বলছি তিনি সন্দীপে জন্মগ্রহণ করেছেন। আপনাদের ডিভিশনে কয়জন সচিব আছে? একজন লোক পিছন থেকে দাঁড়িয়ে বলল পুরো বিভাগে একজন আছে। আপনাদের কোনো জেনারেল ছিল বা আছে? বলছে নাই। আপনাদের 10 জন প্রফেসর বাংলাদেশের ভিতরে পাবলিক বিশ্ববিদ্যালয়ে চাকরি করে? বলে যে না। আপনাদের কতজন ডাক্তার, কতজন ইঞ্জিনিয়ার আছে সেই হিসাব করেন। আজকে বাংলাদেশে যে রিমিটেন্স বিদেশ থেকে আসে উপজেলা ওয়ারিতে, সর্বোচ্চ রিমিটেন্স বিদেশ থেকে আসে সন্দ্বীপের মানুষের। এই কথা বলে আপনারাও জানেন না। যেই রিজার্ভ ফুসে বড় বড় হয়েছে বাংলাদেশে, সেই রিজার্ভের কিন্তু বড় একটা অংশীদার কিন্তু আমার আপামর শ্রমিক, যারা মধ্যপ্রাচ্য এবং অন্যান্য জায়গায় কাজ করে, তারা নিজেরা না খেয়ে পয়সাটা বাংলাদেশে পাঠায়, এটা বাংলাদেশে জমা হয়। শিক্ষিতের হার, বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষিতের হার সন্দ্বীপে। আর আমরা সন্দ্বীপের লোক পৃথিবীর তথা বাংলাদেশের মানুষকে পথ দেখাইছি কিভাবে আমেরিকা আসতে হয়, লন্ডন যাইতে হয়। হ্যাঁ, অনেকে বলে লাভ দিয়ে পরে নামছে। হ্যাঁ, সন্দ্বীপের মানুষ তখন জাহাজে করে, জাহাজের চাকরি করতো, তারাই মেরিকিনওয়ালা নাম ছিল, ঠিক কিনা? এই মেরিকিনওয়ালারা আপনাদেরকে বিদেশ কিভাবে যেতে হয় পথ যদি না দেখাইতো তাইলে আপনারা বিদেশ যেতে পারতেন না। আসেন এবার, আমার ভাষা দেখতে হয়তো শুনতে খারাপ লাগে, ওই ভাষায় কথা বলেই আমি আজকে এই পর্যন্ত আসতে পারছি লেফটেন্যান্ট জেনারেল। আপনারা আমার কথা বুঝেন তো? হ্যাঁ, কোনো অসুবিধা নাই। আমি আজকে ভালো ভাষায় সুন্দর বাংলায় কথা বলি, আমি আজকে ভালো ইংরেজিতে কথা বলি, পৃথিবীর বিভিন্ন দেশে যাই, সেখানে সুন্দর সুন্দর বক্তব্য রাখি। কিন্তু এর মূল যে প্রাণ শক্তি আমাকে জুগিয়েছে সেটা আমার দেশ সন্দ্বীপ। আমি যেখানেই গিয়েছি আমি বলেছি যে আমি সন্দ্বীপের মানুষ, সন্দ্বীপের লোক। আমাকে সন্দ্বীপবাসী ঢাকায় 2 বার সম্বর্ধনা দিয়েছে। একবার আমি জেনারেল হওয়ার পর এবং দ্বিতীয়বার দিয়েছে রানা প্লাজা উদ্ধার অভিযানের সরকার আমাকে স্বীকৃতি দেওয়ার পর, তখন একবার দিয়েছে। আমিও এরকম সম্বর্ধনা সভায় বিভিন্ন গুণীজনের সেখানে যাওয়া আসা করি এবং আমাদের মধ্যে ভালো ইন্টারেকশন আছে। কিন্তু যেটা বলবো, একটি বিষয় আমাকে সবসময় তাড়িত করে, এত গুণীজন, এত ভালো মানুষ, এত শিক্ষিত লোক এবং এত সচিব, এত মানুষ থাকার পরেও সন্দ্বীপের কেন উন্নতি হয় না? নদীর ভাঙ্গন সন্দ্বীপকে ভাঙতে ভাঙতে 18টা ইউনিয়ন থেকে এখন বোধহয় 14টাই আসছে, হয়তো ভবিষ্যতে আরো ছোট হয়ে যাবে। আমার সন্দ্বীপ ভেঙে চর উঠে দখল করে অন্যরা এসে, এটা আর সন্দ্বীপের সাথে ইউনিয়ন হয় না। আমার সন্দ্বীপের রাস্তাঘাট যেমন ছিল এর চেয়ে তেমন কোনো উন্নতি হয় না। আজও বিদ্যুৎ নাই এবং হাসপাতাল এবং অন্যান্য শিক্ষা ব্যবস্থাগুলোর তেমন কোনো উন্নতি হয়েছে বলে আমার মনে হয় না। এটা হওয়া উচিত ছিল, আরো অনেক বেশি হওয়া উচিত ছিল। বাংলাদেশ অনেক এগিয়ে গেছে, সেই সাথে একই তালে সন্দ্বীপের লোক যেভাবে শিক্ষিত
এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে জড়িত হয়েছে, এটার উন্নতি হওয়া উচিত ছিল। খুব সম্ভবত নেতৃত্ব শূন্যতায় সন্দীপ ভুগছে, এটা একটা অসুখ, এবং এই অসুখ থেকে সন্দীপকে বের করে আনার জন্য আপনাদের সবাইকে কাজ করতে হবে। এবং যারা যেসব ব্যক্তি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে, তারা রাষ্ট্রের কাছে গিয়ে বুক ফুলিয়ে মাথা তুলে বলতে পারবে আমার দেশে এটা দরকার, তা না হলে কিন্তু আমার দেশের মানুষ এই জায়গায় কাজ করে, এইভাবে বলতে হবে যে আমার দেশের বিভিন্ন রকমের কন্ট্রিবিউশন আছে এই দেশের প্রতি সন্দীপের মানুষের, সুতরাং এটাকে দিতে হবে। আমরা এরকম বড় গলায় সন্দীপের নেতাদের কাছ থেকে কথা শুনতে চাই, দেশের মানুষকে নেতৃত্ব দিতে চাই। শুধু নির্বাচনে জিতে ক্ষমতায় বিশেষ সুযোগ সুবিধায় যাওয়ার চাইতে দেশের মানুষের জন্য কাজ করতে হবে, এটা যাতে ওনারা ভেবে দেখেন। এবং আমি মনে করি যে আপনারা সঠিকভাবে আপনাদের সন্তানদেরকে উদ্বুদ্ধ করবেন, তারা যাতে দেশে যায়, অন্তত জীবনে একবার দেশে গিয়ে দেখে আসা উচিত ওখানে কি আছে কি নাই, বাবা বাড়ি নানার বাড়ি কি অবস্থায় ছিল, কেমন আছে, এটা দেখা উচিত। এবং সেজন্য আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি, আপনারা নিজেরা দেশে যেতে পারেন বা না পারেন, আগামী প্রজন্মকে দেশে যাইতে উদ্বুদ্ধ করেন। এবং এখন দেশে যাওয়া খুব কঠিন কিছু না। চট্টগ্রাম থেকে তথা মিরেশ্বরাইয়ের ওদিক কুমিরার থেকে এখন যাইতে লাগে 23 মিনিট স্পিড বোটে, এবং এইটা খুব সুন্দর একটা সময়। এই সিজন বা ডিসেম্বর জানুয়ারি খুব ভালো, ফেব্রুয়ারি পর্যন্ত খুব ভালো একটা সময় দেশে যাওয়া যায়। তারপরে অন্যান্য ব্যবস্থা আছে, দেশে গিয়ে থাকারও খুব একটা অসুবিধা নেই। দেশের মানুষ এখনো পর্যন্ত অত্যন্ত আন্তরিকতায় বাইরের মেহমানকে গ্রহণ করে, এখনো পর্যন্ত সেখানে গেলে পরে আতিথেয়তা এবং আন্তরিকতার কোনো অভাব হবে না। আমাদের অনেক ছেলে ঢাকা শহর থেকে দেশে গিয়ে কাজ করছে, কম্পিউটার বেসড পড়াশোনার জন্য স্কুলগুলোকে সাহায্য করেছে। এবং সেদিক থেকে আমি বলবো যে আমাদের ছেলেমেয়েরাও বসে নেই, তারাও সন্দীপের প্রতি অনেক আগ্রহ দেখিয়েছে। তো আশা করি আগামী দিনে আমার সন্দীপ সামনের দিকে এগিয়ে যাবে। আপনারা একটা হিসাব নেন, একটা ডাটাবেস করেন, আমি মনে করি যে সন্দীপের কোন লোক কোথায় কি অবস্থায় কি ভালো জায়গায় আছে, যাতে করে আগামী প্রজন্ম, আমাদের ছেলে মেয়েরা দেশের ভিতরে এবং বাইরে উদ্বুদ্ধ হয়, তারা এটা জানতে পারে। এই সংবর্ধনার এই মেসেজটা শুধু একজন ব্যক্তিকে কেন, এরকম হাজার হাজার আমার মতো এরকম লোক আছে যারা আমার চেয়ে আরো বেশি গুণী এবং দেশের প্রতি বিদেশের প্রতি আন্তর্জাতিক পর্যায়ে অনেকভাবে স্বীকৃত, কিন্তু তাদের কিন্তু সেভাবে স্বীকৃতি তারা পাচ্ছে না। এদের সবাইকে জোগাড় করেন, তাদেরকে এনে এখানে সম্বর্ধনা দেওয়া যাবে, সেটা হয়তো সম্ভব না। তবে বিভিন্ন কমিউনিকেশনের মাধ্যমে, ডাটাবেজে, ইন্টারনেটে তাদেরকে যদি যোগাযোগ করা যায়, সামাজিক যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে, তাইলে অন্তত একে অন্য সকলে জানতে পারবে যে এই লোকগুলি সন্দীপের, এই মানুষগুলি দেশে এবং দেশের বাইরে আমাদের জন্য কাজ করে, আমাদের জন্য লিডারশিপ দেওয়ার মতো ক্ষমতা রাখে। তো এই ক্ষমতা কি আমার, আপনার সন্তানের এবং দেশে বাইরে যারা আছে সবগুলোকে যদি একত্র করা হয়, এই সম্মিলিত শক্তি নিঃসন্দেহে আগামী দিনে সন্দীপের একটা বিরাট নেতৃত্বের শক্তি হিসেবে কাজ করবে। আপনারা দেখেন, চিন্তা করেন, ভাবেন যে এটা নিয়ে কাজ করা যায় কিনা। অবশ্যই যায়, অনেক ভালো ভালো মানুষ আছে যারা সাহায্য করতে পারে। হয়তোবা রাজনীতি করে সেটা সম্ভব হয় নাই বা হচ্ছে না, আগামী দিনে হবে না সেটাও আমি মনে করি না। নিঃসন্দেহে যারা নেতৃত্বে আসবেন, শিক্ষিত লোকজন যারা বিভিন্ন সেক্টরে কাজ করবেন, একজন শিক্ষক, একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, প্রত্যেকেরই একটা কন্ট্রিবিউশন থাকতে পারে। শুধুমাত্র নির্বাচিত হতে হবে, ইলেকশন করতে হবে, এটা কোনো কথা না। যে যার সেক্টরে আমরা কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে, সন্দীপের মানুষকে সাহায্য করার জন্যে, সহায়তা করার জন্যে আমরা আমাদের ভূমিকা রাখতে পারি। আর যাতে কোনো সন্তান শুনতে না হয় তোমার বাড়ি ভেঙে গেছে, তুমি সন্দীপের না, তোমার কোনো স্টাইপেন্ড বা বৃত্তি দেওয়া যাবে ভবিষ্যতে। আমি আমার দুঃখেরটা বললাম, এটা আমার কোনো কষ্ট নেই। তবে আমি বলছি যে অবস্থা অনেক ভালো হয়েছে, এখনকার ছেলেমেয়েরা অনেক ভালো আছে। তবে আমি বলছি যে আমাদের মধ্যে সম্পৃক্ততা, আমাদের ভালোবাসা যাতে আগামী দিনে আরও শক্ত হয়, সেটার জন্য আমরা সকলে একত্রে কাজ করি। আসেন, আমি অত্যন্ত গর্বের সাথে আবার বলছি যে আমি দেশের জন্য কাজ করতে পেরেছি, কারণ দেশ আমাকে সেই সুযোগ করে দিয়েছে। আমি অনেক কষ্ট করেছি এই বাহিনীতে এসে, 38 বছরে কয়েকবার গুলিবিদ্ধ হয়েছি, তবে আমি আমার পথভ্রষ্ট হইনি। আমি বড়লোক হতে পারি নাই, আমার অনেক টাকা নাই, সেনাবাহিনীর অনেক জেনারেলের মধ্যে আমার
বাড়ি গাড়ি 6 তলা 7 তলা বাড়ি অনেক কিছুই নেই, কারণ আমি সবকিছু ডেডিকেট করেছি পরিবার এবং সন্তান, আমার ভাই এবং আত্মীয় স্বজনের উন্নয়নের জন্য। তবে আমার একটি জিনিস আছে, সেটা হলো আমার বিশাল একটা আত্মীয়তা এবং সম্পর্কের বেইজ আছে, সেটা হলো সন্দ্বীপের মানুষ। এই যে আপনারা এখানে আছেন, আর 2 বছর 3 মাসের মতো চাকরি আছে, যদি সময় মতো এই চাকরিতে এই র্যাঙ্কেই অবসর যায়, আমি যদি আপনাদের কাছে ফিরে আসি, কি আমেরিকাতে কি যুক্তরাজ্যে কিংবা অন্য কোনো রাষ্ট্রে, নিঃসন্দেহে 2-1 দিন করে আপনাদের কাছে থাকলো 365 দিন ব্যয় করা এটা কোনো কঠিন বিষয় না। জি, আর কিছু জায়গা না থাকুক, যে মসজিদের ইমাম সাহেব আছেন, ওনার কাছে থাকার ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। আমি খুবই নিশ্চিত, কারণ বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া কিংবা উত্তর থেকে দক্ষিণে যেখানে যাই না কেন, শিশু নারী পুরুষ নির্বিশেষে আমাকে দেখলে আমার নাম বললে মোটামুটি চিনে। তো সুতরাং আমি আমাদের জাতির জনকের ভাষায় বলবো, উনি সেনাবাহিনীকে বলেছিলেন, ইউ বিলং টু পিপল, পিপল বিলংস টু ইউ, ইউ আর নট এ সেপারেট এন্টিটি। মানুষকে ভালোবেসো। এবং সেনাবাহিনী জনগণ থেকে বিস্মৃত কোনো সংগঠন নয়। এই সেনাবাহিনী মুক্তিযুদ্ধের মাধ্যমে সৃষ্টি হয়েছে, এবং মুক্তিযুদ্ধে সেনা কর্মকর্তারা জনগণকে সাথে নিয়ে লড়াই সংগ্রাম করেছে, জীবন দিয়েছে, নেতৃত্ব দিয়েছে। সুতরাং আমাদের আদর্শ সেটা, আমরা দেশের প্রতি, মাতৃভূমির প্রতি, জনগণের প্রতি আমাদের কমিটমেন্ট আছে। আরও একটা বিষয় আপনারা হয়তো খেয়ালও করেন নাই, অনেকে জানেন না, সেটা হচ্ছে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় সবাই বলে যে সেনাবাহিনী এটা রক্ষা করবে। নো, এটা হলো বাংলাদেশের জনগণ, পিপলস আর্মি, এবং আমাদের জনগণকে সাথে নিয়েই আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করব। আর জনগণকে সাথে নেয়ার যে মন এবং মানসিকতা, সেটা থেকেই আমি কাজ করেছি বলে আমার পক্ষে অনেকগুলি জাতীয় দুর্যোগে নেতৃত্ব দেওয়া সম্ভব হয়েছে। আমার উপরে অনেক প্রেশার ছিল। আমি একটু সংক্ষেপে বলি, আপনারা রানা প্লাজায় অনেকে হয়তো উদ্ধার অভিযানটা দেখেছেন, কিন্তু এটা উদ্ধার অভিযানে যাওয়ার পর বলা হয়েছে যে এত লোক মৃত জীবিত উদ্ধার করা হচ্ছে, আন্তর্জাতিক পরিমণ্ডলে ভাবমূর্তি নষ্ট হবে, ব্যবসাপাতি বন্ধ হয়ে যাবে, বিদেশে কাপড়ের এক্সপোর্ট বন্ধ হবে, ইত্যাদি ইত্যাদি। এটা কাজটা বন্ধ করে দেওয়া, এটা দেখতে খারাপ দেখায়, রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে, টেলিভিশনে দেখায়, মানুষ কান্নাকাটি করে, এটা কি দরকার আছে? আমি শুধু একটা কথাই বলেছিলাম, the last man whether dead or alive will be rescued, I shall not leave this place. সেই কারণে আমার এই দৃঢ় চিত্তের কারণে, এবং সর্বোপরি আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী আমার পিছনে শক্তি জুগিয়েছেন বলে সেদিন সমস্ত বাংলাদেশের রিসোর্স দিয়ে আমরা এই উদ্ধার অভিযান করতে পেরেছিলাম। কোনো বিদেশি সাহায্যে নয়, কোনো বিদেশি উদ্ধারকর্মী নয়, বিদেশি ইকুইপমেন্টে নয়, দড়ি, কাঁচি, ছুরি, কোদাল, কুড়াল ইত্যাদি দিয়ে আমার দেশের সাধারণ শ্রমিক, রিক্সাওয়ালা, মজুর, সবজি বিক্রেতা, ছোট ছোট টোকায়, এদেরকে নিয়ে তাদেরকে নেতৃত্ব দিয়ে আমি কাজ করিয়েছি, খোদ শুধু সেনাবাহিনী না। সুতরাং আমাদের জনগণ একটা বিরাট সম্পদ। অনেকে মনে করতে পারেন এতগুলো মানুষ, 170 মিলিয়ন লোক, কি খাবে কি করবে? খাদ্যের তো কোনো অভাব নেই, না খায় মরতেছে বাঙালি। 7.5 কোটি মানুষ ছিল 70-এ, আমরা লড়াই করছি যে খাদ্য নাই, অন্ন চাই, বস্ত্র চাই, বাঁচার মতো বাঁচতে চাই। আজকে কিন্তু এই স্লোগান আমরা দিই নাকি? অন্যের কোনো অভাব নাই, 117 কোটি মানুষ খাচ্ছে, আরো অনেক খাদ্য পড়ে আছে, বিদেশে খাদ্য রপ্তানি করি আমরা। এর জন্য কাকে আপনারা ধন্যবাদ দিবেন? আমার কৃষককে, যারা এই খাদ্য উৎপাদন করে আমাকে লেফটেন্যান্ট জেনারেল বানিয়েছে, আপনাকে বিদেশে আসার জন্য ভাড়া জুগিয়েছে, বিদেশে আসতে পারছেন কষ্ট করে। তার কিন্তু ভাগ্যের খুব একটা পরিবর্তন হয় নাই, কিন্তু সে এখনো তার এই যতটুকু জায়গা জমি ছিল ওইটার মধ্যে আরো বেশি বেশি খাদ্য উৎপাদন করে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই একটা সেক্টর, এটা একটা শিল্প, এবং এটা আজকে এমন পর্যায়ে পৌঁছে, যদি বাংলাদেশে কাকেও যদি পিএইচডি, ডক্টরেট কিংবা পুরস্কার দিতে হয়, জাতীয় পুরস্কার, সব কিছু দেওয়া উচিত বাংলাদেশের কৃষককে। এরপরে আসেন আমাদের দেশের যে কাজের করতো, বাড়ি বাড়ি গিয়ে আমরা বলি যে কাজের বুয়া ইত্যাদি না করে, আমার দেশের মেয়েরা গার্মেন্টসে গিয়ে তাদের সম্মান এবং মর্যাদা নিজেরা উপলব্ধি করে কাজ করেছে বলে 3000 টাকা বেতন, 2900 টাকা বেতনে কাজ করে এই ইন্ডাস্ট্রিকে আজকে কোথায় নিয়ে আসছে। আজকে পৃথিবীর সব দেশে আমার কাপড়, আমার গায়ে যেটা কাপড় দেখতেছেন বিদেশি নাম লেখা, মার্কস আর স্পেন্সার, আসলে কিন্তু ভিতরে লেখা মেড ইন বাংলাদেশ, শার্ট থেকে প্যান্ট থেকে সবকিছু। তো আপনারাও নিশ্চয় অনুধাবন করেছেন
যে বিদেশে যত ভালো জিনিসপত্র পাওয়া যায় এর উৎপত্তি স্থল কিন্তু বাংলাদেশের এই শ্রমিক। আমরা তাদের জীবনের একটা পরিবর্তন চেয়েছি। বিশেষ করে আমি এই কাজ করার সময় রানা প্লাজায় তখন হাইকোর্ট থেকে নির্দেশ আসে যে একটা কমপ্লায়েন্স সৃষ্টি হোক গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে, এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে বা হবে ভবিষ্যতে তাদের জন্য একটা কম্পেনসেশন প্যাকেজ তৈরি হোক। আমি এটা অত্যন্ত সাহসিকতার সাথে কারো দিকে না তাকিয়ে, কোনো চাপের দিকে না তাকিয়ে সেটা করেছি, এবং জমা দেওয়ার কারণে আজকে কিন্তু বাংলাদেশে অনেক ইন্ডাস্ট্রি কমপ্লায়েন্স হয়েছে। আমরা কিন্তু অনেকে বলে আমি জিএসপি পাই নাই, কাজ করে নাই, তা না। আমাদের কিছু সিক ইন্ডাস্ট্রি তো আছেই, এইসব বড় বড় ইন্ডাস্ট্রিগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য। ওই সকল তারা উঠে আসতে পারে নাই, বাড়িঘরের ভিতরে বসে কাজ করতো, ঘর থেকে বের হয়ে এখন যাবে কোথায়? তো এই ইন্ডাস্ট্রিগুলোকে নিয়ে বিদেশে বিভিন্ন ধরনের কথাবার্তা লোকে বলে, বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের কথা বলে। আমার এই দেশের এই বেকার শ্রমিক যদি কাজকর্ম না করতো তো যাইতো কোথায়? এরা তো হতদরিদ্র সৃষ্টি হওয়ার পিছনে পৃথিবীর প্রত্যেকটা বড় বড় রাষ্ট্র, ধনী রাষ্ট্রের অনেক অবদান আছে। তারা আমাদেরকে গরিব বানাইছে, ক্লাইমেট ধ্বংস করেছে, আমার দেশ ভেঙেছে, সন্দ্বীপ ভেঙেছে ক্লাইমেট চেঞ্জের কারণে। এর জন্য দায়ী মার্কিন যুক্তরাষ্ট্র, এর জন্য দায়ী বড় বড় রাষ্ট্র। তাদেরকে এটা অবশ্যই কম্পেনসেশন দিতে হবে। তারা যদি বলে যে এখানে বাংলাদেশে কেন গরিব ছোট অল্প বয়স্ক মানুষ কাজ করে, ও তো কাজ করার কথা না, সে কাজ করতেছে কারণ আপনি তাকে রিফিউজি বানাইছেন। এখন যদি আপনি তাদেরকে সাহায্য সহযোগিতা না করেন, আমাদের দেশের দিকে না তাকান, অদূর ভবিষ্যতে ক্লাইমেট রিফিউজি হবে, এই রিফিউজিকে আটকাতে পারবে না। এরা মার্কিন যুক্তরাষ্ট্র যাবে, এরা ইউরোপে যাবে, এরা মিডল ইস্টে যাবে। যেখানে ডিমান্ড এবং সাপ্লাই এটা একটা জিনিস, যেখানে ডিমান্ড বেশি সেখানে সাপ্লাই হবেই। মানুষও সেরকম একটা পণ্য, তারা গিয়ে সেখানে কাজ করবে। আমাদেরকে আপনারা অসহায় করবেন, আমরা বাংলাদেশের চৌহদ্দির মধ্যে বসে থাকবো, এটা তো হবে না। তারা তো কোথাও না কোথাও যাবে। সুতরাং আজকে এই ধরনের মানুষের দেখাশোনা করার দায়িত্ব, ক্লাইমেট সম্পর্কে বোঝার দায়িত্ব শুধুমাত্র একমাত্র বাংলাদেশের না, এই এফেক্টগুলিকে নিয়ে আন্তর্জাতিক বিশ্ব, বিশেষ করে ধনী দেশের অনেক দায়িত্ব আছে। এবং আশা করি আপনারা যারা বিদেশে আছেন, এই বিষয়ে শিক্ষিত মানুষ সবাই আপনারা এগিয়ে যাবেন। আপনারা বাংলাদেশের স্বার্থ উদ্ধার করার জন্য, আপনি নিজেই তো এফেক্টেড সন্দ্বীপের, বুঝতে পারতেছেন। আপনি মনে করছেন সমুদ্রে আমার বাড়ি ভাঙছে, নদী ভাঙছে, উদয় তো ভাঙে নাই, কেন ভাঙছে? পানির লেভেল রাইজ হয়েছে, সমুদ্রে গতি পরিবর্তন হয়েছে, অনেক ইত্যাদি কারণেই তো, ক্লাইমেট চেঞ্জের কারণেই আমার দেশ ভাঙতেছে। এটার জন্য দায়ী কারা? বড় লোকেরা, বড় বড় রাষ্ট্র। এদের যদি আপনারা সোচ্চার হন, আগামী দিনে নিঃসন্দেহে আমাদের দেশের লোকজনের কর্মসংস্থান বৃদ্ধি পাবে। অনেক উন্নতি হয়েছে দেশের, অনেকে হয়তো দেশ সম্পর্কে হতাশা বোধ করছেন। আমাদের দেশ এখন 7-এর উপরে জিডিপি, মাথাপিছু আয় $1446 মতো, হয়তো আরো বাড়বে আগামীতে। পদ্মা ব্রিজে যখন চালু হবে 4 বছর 5 বছর পরে, শুধুমাত্র ব্রিজ চালু হওয়ার জন্য 2% গ্রোথ হবে। তো এখন যদি 7 হয় প্লাস 2% গ্রোথ, প্লাস মনে করেন যে যদি আমরা ট্যুরিজম বা অন্য কোনো সেক্টর করতে পারি বা ডিপ সি পোর্ট করতে পারি, আরো মনে করেন 2, তাহলে আমার তো এমনি ডবল ডিজিটে চলে যায় কিনা? আমরা কারো মুখাপেক্ষি নেই, কারো কাছে আমরা হাত পেতে ভিক্ষা চাই নাই, আমাদেরকে এটা দেন সেটা দেন। নিজের পয়সায় আপনারা যে পয়সাগুলো বিদেশ থেকে পাঠান, মিডল ইস্টের শ্রমিকরা যে পয়সা পাঠায়, আমার সৈন্য জাতিসংঘে কাজ করে যে টাকা পাঠায়, এই টাকা দিয়ে আমরা পদ্মা ব্রিজ করেছি, ঠিক কিনা? আমরা কোনো দেশ থেকে ভিক্ষা নিয়ে, কিংবা ওয়ার্ল্ড টাকা নিয়ে এই কাজ করি নাই, জনগণের পয়সায় আমরা এই কাজ করতে সমর্থ হয়েছি। সুতরাং আমরা একটা মর্যাদাপূর্ণ জাতি। আজকে আমাদের বটমলেস বাস্কেট, কিসিঞ্জার যে কাহিনী বলেছিল, আমরা কি সেই অবস্থায় আছি? সেটা নাই। আমরা এখন বাস্কেট ভর্তি খাবার বিদেশকে সাপ্লাই দিই, এবং বিভিন্ন দেশের দুর্যোগ হলে পরে সেখানের মধ্যে আমরা খাদ্য শস্য সাহায্য সহযোগিতা পাঠাচ্ছি, অন্যকে আমরা দান খয়রাত করি এখন। সুতরাং আমাদের মর্যাদা নিঃসন্দেহে আপনাদের দোয়ায়, আপনাদের সহায়তায় বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের একটি কষ্ট অবশ্যই আছে, সেটা হলো দুর্নীতি। এই দুর্নীতির জন্য তো কৃষক দায়ী না, আমাদের জাতির পিতাও বলেছিলেন, শ্রমিকও দায়ী না, রিক্সাওয়ালা দায়ী না। দায়ী কারা? ভালো ভালো বড় লোক, শিক্ষিত লোক, যাদেরকে শাসন এবং ক্ষমতা দেওয়া হয়েছে। আল্লাহ তাদেরকে হেদায়েত করবে, আল্লাহ তাদেরকে, এইসব শিক্ষিত মানুষকে আল্লাহ তাদেরকে রহমত করুক। তাদের মন মানসিকতা, কত টাকা লাগবে, কত টাকা দরকার,
এটা যদি একদিন বুঝতো তাহলে কিন্তু মানুষ ঠিক হয়ে যেত। তো আশা করি তারা তাদের কি বলে সুবুদ্ধি হবে, জ্ঞান ফিরে আসবে। আমি বলবো এরা এখন ঘুমের ঘুরে আছে, স্বপ্ন দেখে যে আমেরিকায় একটা বাড়ি থাকতে হবে, মালয়েশিয়াতে একটা বাড়ি থাকতে হবে, মেয়ে থাকবে লন্ডনে, জামাই থাকবে ওই দেশে। আমি বাড়ি বানাইয়া আমার মেয়ের জামাইকে মেরে দিলাম, ছেলেকে ছেলের বউকে রাখলাম, তারপরে মরার পরে অবৈধ কর্মকাণ্ড করে কবরে গেলাম, এতে কি আমার কোনো লাভ হইলো? কিছুই হলো না। এই জিনিসগুলি যদি আগামী প্রজন্মের ছেলে মেয়েকে বোঝানো যায় এবং আমি নিজে যদি বুঝি, তাইলে কিন্তু আর কিন্তু আসলে দেশের দুর্নীতি থাকে না। এটাই বুঝে না। এটা যদি ঠিক মতো বোঝানো যাইতো, আমার মনে হয় ধর্ম একটা বিষয় যেটা আমাদের অন্তরাত্মায় এখনো প্রবেশ করে নাই, মানবতা যেটা একটা বিষয়, মানুষের প্রতি মানুষের ভালোবাসা, সেটা অন্তরাত্মায় প্রবেশ করে নাই। সুতরাং আমাদের সকলের মধ্যে একটা চেঞ্জ দরকার, ব্যক্তির পরিবর্তন, এবং সেই পরিবর্তন কোনোদিন রাষ্ট্রের দায়িত্ব না। এটা ব্যক্তি ব্যক্তি নিজেকে পরিবর্তন করবে, সংশোধন করবে। এটা হলে মনে হয় শুধু করাপশন যদি চলে যেত, তাহলে 2.5% গ্রোথ আল্লাহর ওয়াস্তে এবং এমনি হয়ে যেত। হ্যাঁ, এরা বাংলাদেশের বাজেটের চাইতে বেশি টাকা চলে যায় হলো দুর্নীতিতে। আশা করি এটা কমে যাবে, সব লেভেলে করা যাবে। দোকানে যান, পাটে যান, খাবারের মধ্যে বিষক্রিয়া, তারপরে বিভিন্ন জায়গায় ফরমালিন, ঘরের থেকে বাইরন চান্দা, এগুলোতে আমরা নিজেরাও খুব বিরক্ত। তা আপনারা যখন নামাজ দোয়া করেন, ধর্মকর্ম করেন, আল্লাহর কাছে দোয়া করবেন যাতে দেশের মানুষকে আল্লাহ হেদায়েত করে, এই অসুখ থেকে যাতে আমাদেরকে মুক্তি দেয়, তাইলেই বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। আমাদের কোনো অসুবিধা নাই, আমরা কোনো সমস্যাই নাই, কিন্তু আমাদের এই সমস্যাগুলি আরো দরকার, আরো বেশি দিন খাইতে হবে, এইটার থেকে যদি একটু বাঁচা যাইতো তাইলে কিন্তু বাংলাদেশ ঠিক হয়ে যেত। আর আশা করি আগামীতে আমাদের দেশ এগিয়ে গেলে আমাদের সন্দ্বীপ যে পিছিয়ে পড়ে থাকবে এর কোনো কারণ নাই। সন্দ্বীপ তো পিছিয়ে পড়ে আছে নাকি আগে আছে? এতক্ষণ ধরে একটা স্ট্যাটিস্টিক দিলাম, অনেক আগে আছে। হ্যাঁ, পুরো চট্টগ্রাম ডিভিশনে একজন লেফটেন্যান্ট জেনারেল আছে, সেটা কোথাকার? সন্দ্বীপে। আমি নিজের কোনো গর্ব নাই, আমার দেশের গর্ব যে তারা আমাকে সেখান থেকে এই পর্যন্ত বাড়ায় নিয়ে আসতে পারছে। তো আমি আমার নানা পরিবার থেকে আমার মামারা কয়েকদিন আগে আমার কাছে আসছিল যে তোমার মায়ের সম্পত্তি তো দিতে পারি নাই, কিছু দিতে চাই। তাহলে কি সম্পত্তি দিবেন? বলে জায়গা জমি আছে, টাকা পয়সা দিতে চাই। তা আমি বললাম আপনি ওকে যেই পরিমাণ টাকা দিবেন এর চেয়ে বেশি জাকাত এখন আমি দিই। সুতরাং আমার এই টাকারও দরকার নাই, পয়সাও দরকার নাই। আপনি পারলে আমার নানার বাড়িতে একটা রুম বানিয়ে দেন, যাতে আমি বছরে একবার গিয়ে ওখানে ঘুমাইতে পারি। তো বলে যে টয়লেটে যাইবা কোথায়? আপনারটাই যাবো। গোসল করবা কোথায়? আপনার পুকুরে করবো। আপনারই উদার হইতে হবে যে আপনার পুকুরে আমি গোসল করতে পারি, আপনার টয়লেট আমি ব্যবহার করতে পারি, আপনার রাস্তায় আমি ঘুরতে পারি, আপনার বাড়ির সামনের কারের উপরে গিয়ে কিংবা কাছারি ঘরে আমি শুইতে পারি। সেই উদারতা যদি আসে তাইলে কিন্তু আমি আপনি সকলেই দেশের মানুষ কিন্তু সুখে শান্তিতে থাকতে পারি। সমস্যা কোথায় আমি কিছু বুঝি না। তো আশা করি ওনারা আমারে দেশে থাকার একটা ব্যবস্থা করে দিবে। কেন অন্য জায়গায় যাবেন, নিজের ঘরে যাই উঠেন। তো আমি বলছি ঠিক আছে, আমি একটা প্রস্তাব রাখছি যে আমি কোথায় গিয়ে থাকবো। তো নিঃসন্দেহে আমি দেশে ফিরে যাব অবসরের পরে। আমি আমেরিকায়ও আসবো না, ইউরোপে, লন্ডনে আমার সমস্ত ভাইয়েরা চলে গেছে, ছোট ভাইয়েরা। আমার পরিবার মধ্যে একমাত্র আমিই বাংলাদেশে আছি। এটা মিথ্যা বলে কোনো লাভ নাই, তবে আমার ঠিকানা হবে সন্দ্বীপ, আমি বলেই দিই। এবং আমি অবসরের পরে দেশে ফিরে যাব, সেখানে থাকবো ইনশাআল্লাহ। আপনারা এরপরে আমার সাথে দেখা করতে হলে নিউ ইয়র্ক কিংবা ওয়াশিংটন ডিসি আমার খুঁজতে হবে না, দেশে আসবেন, সেখানে আমাকে পাবেন। এবং কথা দিচ্ছি যে আমি দেশে মানুষের সাথে থাকবো এবং তাদের কাছে আমি ফিরে যাব। আমার খুব ছোটবেলার সেই কাহিনী, কাঠঘর ভেঙেছে, তারপরে বাড়ি ভেঙে আসলো শান্তিরহাট, ওইখানে বাড়িঘর করে সেটার পরে কই যাবে, কত চিন্তা। এইভাবে কাঠগড়ের মতো কত গ্রাম ভাঙছে, হুদরাখালি, দীর্ঘাবারের মধ্যে ভেঙে গেল, সন্তোষপুর, সব ভাঙছে, সব উঠছে, উঠে কোথায় গেল এই জায়গাটা তো খুঁজে পাইতেছি না। সেই জায়গা কিন্তু আর খুঁজে পাই না, কোথায় গেছে। জায়গা তো আমাদের, তাই না? কিন্তু অন্যদের কাছে চলে গেছে জায়গা। এই জায়গা কি কুসুমাস্তীর্ণ কোনো বিছানা নয়,
এটা অত্যন্ত চ্যালেঞ্জের। এটা চলার পথে অনেক কণ্ঠকাকীর্ণ, পায়ে কাটা ফুটতে হয়, অনেক কষ্ট স্বীকার করতে হয়। আমি অনেক কষ্টে এই পর্যন্ত আসছি। আমার কোনো মুরব্বী ছিল না, আমার কোনো চাচা মামা খালা খালু কেউ সেনাবাহিনীর ভিতরে ছিল নাকি? আমাকে এই পর্যন্ত আসতে হয়েছে নিজের যোগ্যতায়। আমাকে কেউ দান করে এই পর্যন্ত নিয়ে আসে নাই যে তোমার খুব পছন্দ হয়েছে, তোমার এই জিনিসটা দিলাম। নো, আই হ্যাড টু আর্ন ইট। এবং আমাকে অনেক কষ্ট স্বীকার করে এই পর্যন্ত আসতে হয়েছে। প্রতিবার যখন উচ্চতর কোনো পদ কিংবা ভালো পোস্টিং এর নাম আসছে, তখন একটা ইনকোয়ারি হয়, আপনারা জানেন তো না? গোয়েন্দা সংস্থা থেকে তারা প্রথমেই লেখে এর কোনো বাড়িঘর নাই, সমুদ্রে ভেঙে গেছে। বুঝতে পারছেন? তো ভেঙে যাওয়ার পরে তখন আমার ডাকে, ভাই তোমার তো কোনো বাড়িঘর নাই, সমুদ্রে ভেঙে গেছে, কি ঘটনা কি? হ্যাঁ, আমার বাড়ি ভাঙছে। তো সমস্যাটা কোথায়? আমার বাড়ি ভাঙছে বলে কি আমি বলতে পারি না যে পানির মধ্যে আমার বাড়ি? সমস্যা কিছুতেই বুঝাতে পারি নাই অনেক দিন। যাই হোক, এখন তারা বুঝতে পারছে এবং বাড়ি অবশ্যই বানাবো, কিন্তু এই চ্যালেঞ্জ মোকাবিলা করে এই পর্যন্ত আসছি। আমার মতো হয়তো এরকম হাজার হাজার সন্তান সন্দীপের এই কষ্ট স্বীকার করেছে যে বাড়ির ঠিকানা নাই, সমস্যায় পড়েছে। লিখছে হালি শহর বাড়ি, বলছে যে হালি শহরে তো ওনার নিজের বাড়ি না, উনি তো এখানে বাড়ি করছে, এটা লেখে। আবার তারপরে লিখছে যে উনি নানার বাড়িতে উনি থাকে, ওনার নিজের কোনো বাড়ি নেই, সুতরাং তারে পোস্টিং দেওয়া যাবে না। এই ধরনের অনেক কষ্ট আমার মতো এরকম শত শত সন্দীপের মানুষ করেছে। তো আমাদেরকে আসলেই নিজের ঠিকানা খুঁজে বের করতে হবে এবং সন্দীপে যেতে হবে, যাতে আগামী দিনের ছেলেরা এই অসুবিধা এবং সমস্যার মধ্যে না পড়ে। আর যাদের বাড়ি সন্দীপ, যারা পারেন সন্দীপের মানুষ সন্দীপ ছেড়ে চলে যায়, তাদেরকে আটকায় রাখেন, বলেন যে আসো একসাথে থাকি, বসবাস করি এবং শেয়ার করি। একে অন্যের সাথে যদি সুখ দুঃখ বিনিময় করে দেশের মানুষকে দেশে রেখে দেওয়া যায়, খারাপ কিছু হয়তো হতো। তবে হয়তো সেদিন সন্দীপ থেকে বাইরে গেছিলাম বলে আজকে আমি এই পর্যন্ত আসছি। সন্দীপের ভিতরে পড়ে থাকলে হয়তোবা আমার পক্ষে বিশ্ব দেখার সুযোগ হতো না। অনেক জায়গা দেখলাম, অনেক দেশ দেখলাম, অনেক বড় বড় জায়গায় অনেক রাষ্ট্র তাদের সর্বোচ্চ পর্যায়ে যাওয়ার সুযোগ হয়েছে। চাকরি জীবনে স্বপ্নে মানুষ যেগুলো দেখে, আমি একটু প্রধানমন্ত্রীর সাথে চাকরি করব, আমি রাষ্ট্রপতির সাথে চাকরি করব, আমি এবং ন্যাশনাল ডিফেন্স কলেজে যাব, আমি স্টাফ কলেজে যাব, সব কিছু করা হয়ে গেছে। আমার কিন্তু কিছু পাওয়ার নাই। আমার দেশ, আমার সেনাবাহিনী আমাকে এত দিয়েছে, আমার কাছে মনে হয় আই হ্যাভ ওভার আর্ন, আমি এত কিছু ডিজার্ভ করি না। এবং এত কিছু আমি পেয়েছি যে এটার যে আমি যে আনুপাতিক হারে আমি দেশকে দিব, সেটাও বোধ হয় আমার এখনো দেওয়া হয় না। আমার এখনো অনেক কিছু জনগণকে এবং দেশকে দেওয়ার আছে। তো সেই জন্য আপনারা দোয়া করবেন আমার আগামী দিন যাতে আমি আমার দেশ এবং জনগণের জন্য উৎসর্গ করতে পারি, কাজ করতে পারি। লোভ, লালসা, বড়লোক হওয়ার চিন্তা কিংবা অন্যকে ঠকায়া কিছু পাওয়ার আকাঙ্ক্ষা যাতে আমাকে আমার লোমকূপকে স্পর্শ না করে, এতদিন করে নাই। এবং আমি লেফটেন্যান্ট জেনারেল হাসান সারওয়ার্দী, সেনাবাহিনীর লোক চাকরি করলে বাড়ি ঘর অন্তত 6 তলা বাড়ি টেরি অনেক কিছু হয়। DOHS কেউ আসেন এখানে আর্মির ব্যাকগ্রাউন্ডে, সবাই জানেন। আমার কিন্তু কিছু নাই, তো ছিল না তা না, আমারও হয়েছিল। কিন্তু আমি বাঁচার জন্যে, ভালোভাবে সম্মানকে টিকিয়ে রাখার জন্যে, মর্যাদাকে টিকিয়ে রাখার জন্যে, আমি যে একটি ভালো পরিবারের সন্তান সেটাকে রক্ষা করার জন্যে সব কিছু আমি ত্যাগ করছি, বিক্রি করে দিয়েছি, মানুষকে দিয়ে দিয়েছি, পরিবারকে দিয়ে দিয়েছি। এখন আর আমি আছি, আমার মর্যাদা আছে এবং আপনাদের ভালোবাসা আছে। আমি আপনাদের একজন, আপনাদের সাথে দেশে বিদেশে কিংবা যেখানে আপনারা থাকেন না কেন মিশে কাজ করতে চাই, থাকতে চাই। আমি জনগণের, আই বিলং টু নো ইন্ডিভিজুয়াল, নো স্পেশাল ফ্যামিলি, আই বিলং টু বাংলাদেশ, আই বিলং টু ইটস পিপল। এবং আমি আপনাদের একজন, আপনাদের সাথে আশা করি এই ভালোবাসা নিয়ে এবং এই তৃপ্তি নিয়ে আজকে এখান থেকে আমি বিদায় নিব। অনেক কিছু বলার ছিল, অনেক সময় পার হয়ে গেছে। যদি বেয়াদবি করে থাকি, খারাপ কিছু বলে থাকি, সময় বেশি নিয়ে কষ্ট দিয়ে থাকি, আমাকে আপনারা ক্ষমা করবেন। আমি বিনম্র শ্রদ্ধায় আবার আপনাদের এই ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই ভালোবাসার কোনো, আমি এটার কোনো রিটার্ন দেওয়ার মতো ক্ষমতা আমার কাছে নেই। আমি অত্যন্ত হতদরিদ্র, আপনাদেরকে যে কিছু দিব সেরকম কোনো কিছু আমার কাছে নাই। আমার অন্তর থেকে
পরিপূর্ণ ভালোবাসা ছাড়া আর কিছুই দিতে পারলাম না। আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি কুসুমাস্তীর্ণ কোনো বিছানা নয়, এটা অত্যন্ত চ্যালেঞ্জের। এটা চলার পথে অনেক কণ্ঠকাকীর্ণ, পায়ে কাটা ফুটতে হয়, অনেক কষ্ট স্বীকার করতে হয়। আমি অনেক কষ্টে এই পর্যন্ত আসছি। আমার কোনো মুরব্বী ছিল না, আমার কোনো চাচা মামা খালা খালু কেউ সেনাবাহিনীর ভিতরে ছিল নাকি? আমাকে এই পর্যন্ত আসতে হয়েছে নিজের যোগ্যতায়। আমাকে কেউ দান করে এই পর্যন্ত নিয়ে আসে নাই যে তোমার খুব পছন্দ হয়েছে, তোমার এই জিনিসটা দিলাম। নো, আই হ্যাড টু আর্ন ইট। এবং আমাকে অনেক কষ্ট স্বীকার করে এই পর্যন্ত আসতে হয়েছে। প্রতিবার যখন উচ্চতর কোনো পদ কিংবা ভালো পোস্টিং এর নাম আসছে, তখন একটা ইনকোয়ারি হয়, আপনারা জানেন তো না? গোয়েন্দা সংস্থা থেকে তারা প্রথমেই লেখে এর কোনো বাড়িঘর নাই, সমুদ্রে ভেঙে গেছে। বুঝতে পারছেন? তো ভেঙে যাওয়ার পরে তখন আমার ডাকে, ভাই তোমার তো কোনো বাড়িঘর নাই, সমুদ্রে ভেঙে গেছে, কি ঘটনা কি? হ্যাঁ, আমার বাড়ি ভাঙছে। তো সমস্যাটা কোথায়? আমার বাড়ি ভাঙছে বলে কি আমি বলতে পারি না যে পানির মধ্যে আমার বাড়ি? সমস্যা কিছুতেই বুঝাতে পারি নাই অনেক দিন। যাই হোক, এখন তারা বুঝতে পারছে এবং বাড়ি অবশ্যই বানাবো, কিন্তু এই চ্যালেঞ্জ মোকাবিলা করে এই পর্যন্ত আসছি। আমার মতো হয়তো এরকম হাজার হাজার সন্তান সন্দীপের এই কষ্ট স্বীকার করেছে যে বাড়ির ঠিকানা নাই, সমস্যায় পড়েছে। লিখছে হালি শহর বাড়ি, বলছে যে হালি শহরে তো ওনার নিজের বাড়ি না, উনি তো এখানে বাড়ি করছে, এটা লেখে। আবার তারপরে লিখছে যে উনি নানার বাড়িতে উনি থাকে, ওনার নিজের কোনো বাড়ি নেই, সুতরাং তারে পোস্টিং দেওয়া যাবে না। এই ধরনের অনেক কষ্ট আমার মতো এরকম শত শত সন্দীপের মানুষ করেছে। তো আমাদেরকে আসলেই নিজের ঠিকানা খুঁজে বের করতে হবে এবং সন্দীপে যেতে হবে, যাতে আগামী দিনের ছেলেরা এই অসুবিধা এবং সমস্যার মধ্যে না পড়ে। আর যাদের বাড়ি সন্দীপ, যারা পারেন সন্দীপের মানুষ সন্দীপ ছেড়ে চলে যায়, তাদেরকে আটকায় রাখেন, বলেন যে আসো একসাথে থাকি, বসবাস করি এবং শেয়ার করি। একে অন্যের সাথে যদি সুখ দুঃখ বিনিময় করে দেশের মানুষকে দেশে রেখে দেওয়া যায়, খারাপ কিছু হয়তো হতো। তবে হয়তো সেদিন সন্দীপ থেকে বাইরে গেছিলাম বলে আজকে আমি এই পর্যন্ত আসছি। সন্দীপের ভিতরে পড়ে থাকলে হয়তো বা আমার পক্ষে বিশ্ব দেখার সুযোগ হতো না। অনেক জায়গা দেখলাম, অনেক দেশ দেখলাম, অনেক বড় বড় জায়গায় অনেক রাষ্ট্র তাদের সর্বোচ্চ পর্যায়ে যাওয়ার সুযোগ হয়েছে। চাকরি জীবনে স্বপ্নে মানুষ যেগুলো দেখে, আমি একটু প্রধানমন্ত্রীর সাথে চাকরি করব, আমি রাষ্ট্রপতির সাথে চাকরি করব, আমি এবং ন্যাশনাল ডিফেন্স কলেজে যাব, আমি স্টাফ কলেজে যাব, সব কিছু করা হয়ে গেছে। আমার কিন্তু কিছু পাওয়ার নাই। আমার দেশ, আমার সেনাবাহিনী আমাকে এত দিয়েছে, আমার কাছে মনে হয় আই হ্যাভ ওভার আর্ন, আমি এত কিছু ডিজার্ভ করি না। এবং এত কিছু আমি পেয়েছি যে এটার যে আমি যে আনুপাতিক হারে আমি দেশকে দিব, সেটাও বোধ হয় আমার এখনো দেওয়া হয় না। আমার এখনো অনেক কিছু জনগণকে এবং দেশকে দেওয়ার আছে। তো সেই জন্য আপনারা দোয়া করবেন আমার আগামী দিন যাতে আমি আমার দেশ এবং জনগণের জন্য উৎসর্গ করতে পারি, কাজ করতে পারি। লোভ, লালসা, বড়লোক হওয়ার চিন্তা কিংবা অন্যকে ঠকায়া কিছু পাওয়ার আকাঙ্ক্ষা যাতে আমাকে আমার লোমকূপকে স্পর্শ না করে, এতদিন করে নাই। এবং আমি লেফটেন্যান্ট জেনারেল হাসান সারওয়ার্দী, সেনাবাহিনীর লোক চাকরি করলে বাড়ি ঘর অন্তত 6 তলা বাড়িটারি অনেক কিছু হয়। DOHS কেউ আসেন এখানে আর্মির ব্যাকগ্রাউন্ডে, সবাই জানেন। আমার কিন্তু কিছু নাই, তো ছিল না তা না, আমারও হয়েছিল। কিন্তু আমি বাঁচার জন্যে, ভালোভাবে সম্মানকে টিকিয়ে রাখার জন্যে, মর্যাদাকে টিকিয়ে রাখার জন্যে, আমি যে একটি ভালো পরিবারের সন্তান সেটাকে রক্ষা করার জন্যে সব কিছু আমি ত্যাগ করছি, বিক্রি করে দিয়েছি, মানুষকে দিয়ে দিয়েছি, পরিবারকে দিয়ে দিয়েছি। এখন আর আমি আছি, আমার মর্যাদা আছে এবং আপনাদের ভালোবাসা আছে। আমি আপনাদের একজন, আপনাদের সাথে দেশে বিদেশে কিংবা যেখানে আপনারা থাকেন না কেন মিশে কাজ করতে চাই, থাকতে চাই। আমি জনগণের, আই বিলং টু নো ইন্ডিভিজুয়াল, নো স্পেশাল ফ্যামিলি, আই বিলং টু বাংলাদেশ, আই বিলং টু ইটস পিপল। এবং আমি আপনাদের একজন, আপনাদের সাথে আশা করি এই ভালোবাসা নিয়ে এবং এই তৃপ্তি নিয়ে আজকে এখান থেকে আমি বিদায় নিব। অনেক কিছু বলার ছিল, অনেক সময় পার হয়ে গেছে। যদি বেয়াদবি করে থাকি, খারাপ কিছু বলে থাকি, সময় বেশি নিয়ে কষ্ট দিয়ে থাকি, আমাকে আপনারা ক্ষমা করবেন।
আমি বিনম্র শ্রদ্ধায় আবার আপনাদের এই ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই ভালোবাসার আমি এটার কোনো রিটার্ন দেওয়ার মতো ক্ষমতা আমার কাছে নেই। আমি অত্যন্ত হতদরিদ্র, আপনাদেরকে যে কিছু দিব সেরকম কোনো কিছু আমার কাছে নাই। আমার অন্তর থেকে পরিপূর্ণ ভালোবাসা ছাড়া আর কিছুই দিতে পারলাম না। আপনারা আমার জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারা কাজকর্ম করে, তারা অভাবগ্রস্ততা বোধ না করে তারা দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে। জিডিপি গ্রোথ 6% থেকে আজকে 7.05% পর্যন্ত এসছে। সরকারি ফিগার এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি, তো নিঃসন্দেহে আপনারা এই ফিগার পাবেন। আশা করি 7 এর উপরেই থাকবে।